আলিপুর কোর্টে আজকে জাভেদ খানের আত্মসমর্পণ। কাউন্টিং এর পরেই তিলজলায় অশান্তির মামলা, আর সেই মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক, কসবা তৃণমূল বিধায়ক সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আর সেই মামলাতেই আজকে আত্মসমর্পণ করলেন জাভেদ খান। ঠিক কি খবর রয়েছে সরাসরি জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো 4 মে এই মাসের 4 তারিখ বিধানসভা নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর কসবা তিলজলা এলাকা, এই তিলজলা এলাকাতে ঝামেলা হয়, অশান্তির ঘটনা ঘটে এবং এই অশান্তির ঘটনায় একাধিক ব্যক্তি, প্রায় 10 জনের নামে এফআইআর হয় এবং এই 10 জনের নামে তো এফআইআর হয়, তার সঙ্গে কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খান, তার নামও কিন্তু এফআইআরে ছিল। পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ হয়, তার প্রেক্ষিতে কসবা তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খানের এগেনস্টে এফআইআর হয়। এই মামলায় বাকি 10 জন, তাদের ইতিমধ্যেই জামিন হয়ে গেছে, এমনটাই আমরা আদালত সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এই ঘটনায় যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন জাভেদ আহমেদ খান, তিনি এখনো পর্যন্ত আদালতে হাজিরা দেননি। আজকে দুপুরে 2:30 নাগাদ তাকে আলিপুর আদালতে দেখতে পাওয়া গেল। আদালত সূত্রে খবর যে তিলজলা থানায় 4 মের পরে যে হিংসার ঘটনায়, সেখানে দায়ের হওয়া মামলায় কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খানের নাম জড়ায়। আর সেই মামলাতেই স্যারেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য আজকে আলিপুর আদালতে এসেছিলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে কি এক্স্যাক্টলি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, কি কোন দিন এই অভিযোগ দায়ের হয়েছে, তিনি কি সেদিন ওখানে ছিলেন, এই অভিযোগ তার জাভেদ খান ছাড়া আর কার কার বিরুদ্ধে রয়েছে। তিনি প্রত্যেকটা প্রশ্ন শুনেছেন, উত্তরও বলেছেন। তার আইনজীবী তিনি গোটা বিষয়টা জানেন, তিনি গোটা বিষয় জানেন না, আইনজীবীর পরামর্শ মতনই তিনি আদালতে এসেছিলেন। কিন্তু পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তিলজলা থানায় ভোট পরবর্তী হিংসার মামলা এবং সেই মামলাতেই জাভেদ খানের নামে এফআইআর হয়। এবার সেই এফআইআরের প্রেক্ষিতেই আলিপুর আদালতে এসে আত্মসমর্পণ করলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান। ধন্যবাদ ময়ূক। উকিল বলতে পারবে, আমি তো জানি না, আমি সব ম্যাটার জানি না। উকিল আমাকে ইনস্ট্রাকশন যেরকম দেবে সেরকমই হবে। অন্যদিকে এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে অভিষেক এবং সেই মামলাতে কড়া নির্দেশ দিলেন বিচারপতি। ভার্চুয়াল নয়, সশরীরে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং কোর্টে নির্দেশ ছাড়া দেশও ছাড়তে পারবেন না তিনি। ঠিক কি নির্দেশ আদালতে, সে সম্পর্কে আরো জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা সৌভিক, কোর্টে নির্দেশ ছাড়া পুলিশ পদক্ষেপ করতে পারবে না, এটা যেমন আজকে আদালত বলে দিয়েছে, একই সঙ্গে একাধিক কড়া নির্দেশও দেওয়া হয়েছে। কি সেই নির্দেশ? দেখো, একদমই প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ, অর্থাৎ গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ করতে পারবে না, এটা যেমন ঠিক, তার পাশাপাশি কলকাতা পুলিশকে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো রকম ভাবে আটকানো হয়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্ট তদন্তের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। কলকাতা পুলিশ এই মামলার তদন্তের জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন সেটা তারা করতে পারবেন। 48 ঘন্টা আগে জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা ডেকে পাঠাতে পারবেন। তার পাশাপাশি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেশ ছাড়তে পারবেন না, সেই নির্দেশও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে পর্যবেক্ষণ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর। তার কারণ হলো মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে একটা দলের, সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদকের তরফ থেকে বা একজন সাংসদের তরফ থেকে এই ধরনের যে মন্তব্য আসছে সেই মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। সেই মন্তব্যকে কখনোই কলকাতা হাইকোর্ট ভালো চোখে দেখছে না। এবং তার পাশাপাশি পর্যবেক্ষণ হচ্ছে যে 4 মে এই ভোটের ফলাফল যদি অন্যরকম হতো সেক্ষেত্রে কি হতো, সেই বিষয়টা নিয়ে তিনি কিন্তু চিন্তিত। অর্থাৎ ভোটের দিন যদি এই তৃণমূল কংগ্রেস সরকার তারা যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত হতো, সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে কি পদক্ষেপ করা হতে পারতো বা এ রাজ্যে কি হতে পারতো, সেইটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে এ রাজ্যের যে ভোট পরবর্তী যে ঘটনা প্রবাহ সেগুলো কিন্তু কখনোই সুখপ্রদ নয়। অর্থাৎ এই গোটা ঘটনার ক্ষেত্রে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু কখনোই শান্তির কোনো
ইতিহাস নয়, কেন আমরা দেখেছি যে 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে ভোট পরবর্তী সন্ত্রাসে বহু মানুষ তারা ঘরছাড়া হয়েছিলেন, বহু মানুষ তাদেরকে খুন হতে হয়েছিল, বহু মানুষ তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, বহু পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে এই ধরনের যে গোটা ঘটনা প্রবাহ, সেই গোটা ঘটনা প্রবাহের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তার আশঙ্কা ব্যক্ত করেছেন এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে 2011 সালেও মানুষ যখন পরিবর্তন এনেছিল, অর্থাৎ বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তৃণমূলকে তারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় কিন্তু মানুষ একটা ভালোর আশায় তারা এই কাজ করেছিলেন, তারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপরে 2026 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো যে 2026 সালেও মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এবং সেক্ষেত্রেই মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই পরিবর্তন ভালোর জন্য নাকি অন্য কিছু সেটা সময় বলবে। কিন্তু আপাততভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে মন্তব্যগুলো করা হচ্ছে, অর্থাৎ 4 মে ভোটের পর কোথাও কোথাও ডিজে বাজবে বা ভোটের পর কোথাও কোথাও দেখে নেওয়া হবে, এই ধরনের যে হুমকি দেওয়া হয়েছে সেইগুলো কলকাতা হাইকোর্ট ভালোভাবে দেখছে না, সেটা কিন্তু মাননীয় বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।